আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই জানিয়ে দিব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ভোগ নয়, নারীদের সহযোদ্ধা হিসেবে দেখার আহ্বান প্রধানমন্ত্রীর। বিশিষ্ট ৫ নারী পেলেন বেগম রোকেয়া পদক। শুল্ক ফাঁকির অভিযোগে বিএনপির এমপি হারুনের সাজা হাইকোর্টে বহাল। সংসদ সদস্য পদ নিয়ে বিতর্ক। দুর্নীতি দূর করতে দুদকেই শুদ্ধ অভিযান চালানোর নির্দেশ রাষ্ট্রপতির। শাস্তি নিশ্চিত করতে বললেন প্রধান বিচারপতি। খুলনায় আবাসিক হোটেলে মেয়ের সামনে মাকে ধর্ষণের প্রমাণ মিলেছে। অভিযুক্ত এসআই জাহাঙ্গীর বরখাস্ত। এবং তুরস্কের সাথে বাংলাদেশের বাণিজ্য বাড়ছে, বিনিয়োগে আগ্রহী প্রবাসী ব্যবসায়ীরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। নারীর অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এবছর বেগম রোকেয়া পদক পেয়েছেন ৫ বিশিষ্ট নারী। সব বাধা অতিক্রম করে নারীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেগম রোকেয়া পদক বিতরণ অনুষ্ঠানে তিনি পুরুষদের উদ্দেশ্যে বলেন, ভোগ নয়, নারীদের সহযোদ্ধা হিসেবে দেখতে হবে। আপেল মাহমুদের রিপোর্ট। নারী শিক্ষায় অবদানের জন্য কুমিল্লার অধ্যাপক হাসিনা জাকারিয়া বেলা, নারী অধিকারে যশোরের অর্চনা বিশ্বাস, পল্লী উন্নয়নে কুষ্টিয়ার ডক্টর সারিয়া সুলতানা, সাহিত্য ও সংস্কৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জিনাত হুদা এবং আর্থ সামাজিক উন্নয়নে শামসুন নাহার রহমান পরাণ এবার বেগম রোকেয়া পদক পেলেন। এত অল্প সময়ে অভাবিত নারী উন্নয়নের নজির বিশ্বে কোথাও আছে বলে আমার জানা নেই। প্রধানমন্ত্রীর পক্ষে এদের হাতে পদক তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী। গণভবন থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারী উন্নয়নে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বেগম রোকেয়ার স্বপ্ন অনেকটা পূরণে সক্ষম হয়েছে তার সরকার। আর আমাদের ইসলাম ধর্মে তো মেয়েদের অধিকার দেয়াই আছে, সেখানেই তো সম অধিকারের কথা বলা আছে। কিন্তু তারপর আমাদের দেশে কিছু তো এই ধরনের বাধা আসবে, কিন্তু সেই বাধা আমাদের অতিক্রম করেই এগিয়ে যেতে হবে। আমাদের সশস্ত্র বাহিনীতে বা পুলিশ বাহিনীতে শান্তি রক্ষা মিশনে নারীদেরকে বেশি চাই, এটা হলো বাস্তবতা। অনেক ঝুঁকিপূর্ণ জায়গায় যে আমাদের মেয়েরা কাজ করে, আমাদের যুদ্ধ বিমানও তারা চালাচ্ছে, কাজে সব দিক থেকে মেয়েরা কোনো দিকে পিছিয়ে নেই। কাজে এটাই সবচেয়ে বড় কথা যে পুরুষরা যেটা পারে নারীরা তার থেকে আরো ভালো পারে, বেশি পারে, এতে কোনো সন্দেহ নেই। নারীদের এগিয়ে নিতে পুরুষদের নেতিবাচক মানসিকতা পরিবর্তনের আহ্বান জানান তিনি। শুধু আইন করলে হবে না, এখানে মানসিকতাটাও বদলাতে হবে, চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে এবং বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এই বিশ্বাসটা করতে হবে যে নারীরা শুধু ভোগের বস্তু না, নারীরা সহযোদ্ধা, নারীরা সহযোগী। হিজড়া সম্প্রদায় যেন অবহেলিত না থাকে সেজন্য সরকারের প্রচেষ্টার কথা জানান প্রধানমন্ত্রী। পদক প্রাপ্তদের প্রত্যেককে ৪ লাখ টাকার চেক, 18 ক্যারেট মানের 25 গ্রাম ওজনের স্বর্ণ পদক ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। শুল্ক ফাঁকির অভিযোগে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদকে ঢাকার বিশেষ জজ আদালতে দেওয়া সাজা বহাল রেখেছে হাইকোর্ট। এতে সাংসদ হারুনুর রশিদের সংসদ সদস্য পদ থাকবে কিনা এ নিয়ে ভিন্ন মত প্রকাশ করেন দুদক ও আসামি পক্ষের আইনজীবীরা। 2019 সালের 21 অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম সাংসদ হারুনকে 5 বছর কারাদণ্ড দেন। একই সাথে তাকে 50 লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 2007 সালের 7 মাস হারুনুর সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেন তেজগাঁও থানার উপপরিদর্শক ইউনুস আলী। মামলার অভিযোগে বলা হয়েছে, 4 দলীয় জোট সরকারের সময়ে সংসদ সদস্য থাকাকালে 2005 সালে যুক্তরাজ্য থেকে একটি হ্যামার গাড়ি শুল্কমুক্ত সুবিধায় আনেন হারুন। পরে গাড়িটি তিনি ইশতিয়াক সাদেক নামে এক ব্যক্তির কাছে 98 লাখ টাকায় বিক্রি করে দেন। সাজা দিয়েছিলেন, বাট হারুনুর রশিদ একজন সাংসদ, ওনার সংসদের সদস্যপদ থাকে কিনা আর্টিকেল 66(2)D অফ দি কনস্টিটিউশন বলা আছে, যদি নৈতিক খলনের দায়, মরাল টার্পিচুড, কেউ যদি 2 বছর তার চেয়ে বেশি সাজাপ্রাপ্ত হয়
তাহলে তার সংসদ সদস্যপদ অটোমেটিক খারিজ হয়ে যাবে। যেহেতু 16 মাস সাজা বহাল রয়েছে, তার সংসদ থাকতে বা সংসদ নির্বাচন করতে কোনো বাধা নাই, আইনগত কোনো বাধা নাই, সাংবিধানিক কোনো বাধা নাই। যেই 16 মাস বহাল রেখেছে মডিফাই করে, অর্থাৎ সার্ভড আউট, এটার বিরুদ্ধে উনি আপিল করবেন। আওয়ামী লীগ রাজনৈতিক শিষ্টাচারে বিশ্বাসী বলেই একজন প্রতিমন্ত্রীর দায়িত্বহীন বক্তব্য ও অসদাচরণের জন্য তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড় দেননি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জিয়া পরিবারের সদস্যদের অনেক কীর্তি এদেশের মানুষ জানে বলেও মন্তব্য করেন তিনি। দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে এসব কথা উল্লেখ করেন ওবায়দুল কাদের। বিশিষ্ট কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীর একটি লেখার উদ্ধৃতি দিয়ে তিনি মন্তব্য করেন, ৭১ পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর হস্তক্ষেপে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সংসার জীবন রক্ষা পেয়েছিল। বিএনপি নেতারা অন্ধ ও ফরমায়েশ নির্ভর হয়ে গেছেন বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে দলের মহাসচিব অশ্লীলতাকে প্রশ্রয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, আওয়ামী লীগ শিষ্টাচার মেনে চলে বলে তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তবে বিএনপির ভেতরে কোনো শালীনতা রক্ষার রীতি নেই বলে জানান তিনি। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ IDEBর ৪২তম জাতীয় কাউন্সিলে এসব কথা বলেন হাসান মাহমুদ। বিএনপি নেতা আলালের বিরুদ্ধে অশালীন এবং অশোভন বক্তব্য দেওয়ার কারণে যে মামলা হয়েছে, সেই মামলা প্রত্যাহার করার দাবি জানানোর মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রমাণ করেছেন যে তারা অশালীন অশোভন কথাবার্তা তাদের নেতাদের এটিকে প্রশ্রয় দেন। তাদের দলের নেতারা অশোভন অশালীন কথা যেগুলো বলছেন, এগুলো তাদের ইন্ধনেই বলছে। বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন, কোন সভ্য দেশের নেতার কাছে এ ধরনের বক্তব্য আশা করা যায় না। জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত বিএনপি নেতা চৌধুরী কালাম ইবনে ইউসুফের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে সরকার। বাংলাদেশে কার্যকর হবে না। বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, যে টেকনোলজি তার চিকিৎসা করা দরকার সেই টেকনোলজি এখানে নেই। তিনি দেশ চালাচ্ছেন, তিনি বলছেন অনেক মানবতা দেখিয়েছি, আর কত মানবতা দেখাবো। এইটা কোনো একটা সভ্য দেশের নেতার কাছ থেকে আশা করা যায় না। এই নেত্রী তার সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, সেই নেত্রীকে আজকে তার বিশেষ চিকিৎসা, উন্নত চিকিৎসার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। দুদক থেকেই আগে দুর্নীতি দূর করার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। প্রয়োজনে শুদ্ধি অভিযান চালানোর কথাও বলেন তিনি। দুর্নীতিবাজ যে দলেরই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি। এদিকে দুর্নীতিকে জাতীয় ব্যাধি উল্লেখ করে এ অপরাধের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। দেশের অনেক কিছুর পরিবর্তন হলেও খুব একটা পরিবর্তন হয়নি দুর্নীতির চিত্র। সময়ের সাথে শুধু ধরন পাল্টেছে। দুর্নীতি দমন কমিশনও মনে করে কাঙ্ক্ষিত মাত্রায় দুর্নীতি কমানো সম্ভব হয়নি। এজন্য সামাজিক আন্দোলনের পাশাপাশি দুর্নীতি দমনে আরও কঠোর হওয়ার কথা বললেন প্রতিষ্ঠানটির কমিশনার জহুরুল হক। ঋণ খেলাফি, বিল খেলাফি, তারপরে যেসব লোক টাকা পাচারকারী তাদেরকে সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক, তাদের বৈধ অবৈধ সবই বাজেয়াপ্ত করা হোক, যাতে সে বুঝতে পারে আমার তো কিছু বৈধ সম্পত্তি আছে, তাও একসময় বাজেয়াপ্ত হয়ে যাবে। প্রধান বিচারপতি মনে করেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার যে জিরো টলারেন্সের অঙ্গীকার করেছিল তা এখনও বাস্তবায়ন হয়নি। এজন্য দুদককে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। দুর্নীতি বাংলাদেশের একক সমস্যা নয়, ইহা একটি বৈশ্বিক সমস্যা।
এ কথা অনস্বীকার্য যে ইহা আমাদের জাতীয় ব্যাধি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির পূর্ণ বাস্তবায়নে কমিশনকে দৃঢ় প্রতিজ্ঞায় থাকতে হবে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। দলীয় পরিচয় না দেখে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি। দুর্নীতিবাজ যে দলেরই হোক, দুর্নীতি করলে তাকে আইনের আওতায় আনতে হবে। আগামী দিনগুলোতে দুদককে দুর্নীতি দমনে আরও দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করতে হবে। আমি আশা করব আপনারা নিজেদের গড় থেকে অভিযান শুরু করবেন, কিছু সংখ্যক লোকের জন্য, যাতে পুরো দুর্নীতি দমন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। এর আগে সকালে দুদক কার্যালয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে রাজধানীর বিভিন্ন স্থানে মানববন্ধনের আয়োজন করে দুদক, বিভিন্ন প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবীরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। গণমাধ্যমে প্রাতিষ্ঠানিক দুর্বলতা অনুসন্ধানে সাংবাদিকতার জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এ বিষয়ে সংস্থাটির সেমিনারে বক্তারা বলেন, সংখ্যা বাড়লেও গুণগত মানে পিছিয়ে আছে দেশের গণমাধ্যমগুলো। এজন্য সাংবাদিক বান্ধব নীতি কাঠামো তৈরি করে পেশাদারিত্ব বাড়ানোর উপর তাগিদ দিয়েছেন সংবাদ কর্মীরা। বিস্তারিত ইকরামুল হক সাইমের রিপোর্টার। বর্তমানে দেশে সম্প্রচারে রয়েছে ৪৫টি বেসরকারি টেলিভিশন, ২৮টি এফএম ও ৩২টি কমিউনিটি রেডিও। এছাড়া দৈনিক সংবাদপত্র ১,২৪৮টি ও অনলাইন নিউজ পোর্টাল রয়েছে ১,০০০-এর বেশি। সংখ্যার দিক থেকে ব্যাপক অগ্রগতি হলেও বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে দেশের অবস্থান তলানিতে। ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫২তম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, অনুসন্ধানী সাংবাদিকতার জন্য অন্তত ২০টি আইন ও নীতিমালা বাধা হয়ে আছে। গণমাধ্যম বা অনুসন্ধানী সাংবাদিকতা বিকাশের পথে কিন্তু দুই ধরনের অন্তরায় বা চ্যালেঞ্জ থাকে। একটা হচ্ছে যে অভ্যন্তরীণ গণমাধ্যমের নিজস্ব যে পরিচালনা ব্যবস্থা বা গভর্নেন্সের সিস্টেমসগুলো সেগুলো, আরেকটা হচ্ছে যে এক্সটার্নাল। এটা করার জন্য যে পরিবেশটা থাকা দরকার, সেই পরিবেশটা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের তথা গুরুত্বপূর্ণভাবে স্পেসিফিক্যালি সরকারের, এবং সরকার সেটা অঙ্গীকারবদ্ধ। এ সময় অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ ও করণীয় তুলে ধরেন সংবাদকর্মী ও গবেষকরা। তারা বলেন, সাংবাদিকতার গুণগত মান প্রশ্নে কেবল প্রতিষ্ঠান বা রাষ্ট্রের উপর দায় না চাপিয়ে ব্যক্তিরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। সেলফ সেন্সরশিপ মিলে যেটা হয়, কোয়ালিটি বাড়ানোর চেষ্টা না থাকলে যেটা হয়, সাংবাদিকতা শুধু মানুষের ট্রাস্ট হারায় না, বৈশ্বিক সাংবাদিকতার যে আন্দোলনটা আছে সেখানেও গ্রহণযোগ্যতাটা কমতে থাকে। যারা কম্প্রোমাইজ করে অন ভেরিয়াস ইস্যুস অন ইন দ্য ফ্রন্ট অফ প্রফেশনালিজম, ইনভেস্টিগেটিভ জার্নালিজম অনেক দূরের কথা, তাদেরকে যদি আমরা থ্রাইভ করতে দিই, তাহলে সত্যিকারের সাংবাদিকতা এখানে যেভাবে উঠে আসার কথা ছিল সেটা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। ঝড়ের মধ্যে নিজেকে টিকিয়ে রাখাই হচ্ছে একজন ব্যক্তি সাংবাদিকের কাজ। চ্যালেঞ্জ থাকবে বলে সাংবাদিকতা টিকে থাকবে, চ্যালেঞ্জ না থাকলে হয়তো সাংবাদিকতা ওই অর্থে কোনো একটা পেশা হিসেবে আমরা এত কথা বলতাম না। অনুষ্ঠানে দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায় বিভিন্ন ক্যাটাগরিতে টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের অ্যাওয়ার্ড দেয় টিআইবি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের এসআই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মেয়ের সামনে মাকে ধর্ষণে প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ। খুলনায় হোটেল সুন্দরবন পরিদর্শন হোটেলের কর্মচারী ও ধর্ষণের শিকার নারীর সাথে কথা বলে এসআই জাহাঙ্গীরের বিরুদ্ধে ধর্ষণের সত্যতা পাওয়া যায়। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন ও এসআই জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। খুলনা থানার ওসি হাসান আল মামুনের এসব তথ্য জানান। মঙ্গলবার বিকেলে বাগেরহাটের মোংলা থেকে শিশুকন্যা ও ভাগ্নিকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য খুলনায় এসে হাদিস পার্ক এলাকার সুন্দরবন হোটেলে ধর্ষণের শিকার হন ওই নারী। তুরস্কের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বাড়ছে। দেশটিতে তৈরি পোশাক, প্লাস্টিক, পাট ও কৃষি সহ অন্যান্য বাংলাদেশি পণ্যের চাহিদা বেড়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে $100 কোটি ব্যবসাকে আরও বেশি প্রসারিত করা সম্ভব বলে মনে করেন প্রবাসী ব্যবসায়ীরা। তারা বলছেন, পণ্য আমদানি ও রপ্তানি ছাড়াও তুর্কি ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী।
তুরস্ক থেকে ফিরে রিপোর্ট করছেন শারফুল আলম। ইস্তাম্বুলের ঐতিহাসিক ফাতে মসজিদ, এর কাছেই তুরস্কে একমাত্র বাংলাদেশি রেস্টুরেন্ট এশিয়ান লাউঞ্জ। বাংলাদেশি তরুণ উদ্যোক্তা ওমর ফারুক হেলালি গড়ে তুলেছেন বাংলা আর তুর্কি মিশেলের এই রেস্টুরেন্ট। তুরস্কে বসবাসরত হাজার দুয়েক বাংলাদেশিদের জন্য এই যেন এখন এক টুকরো বাংলাদেশ। এখানে দেশি পরিবেশে দেশি লোকজনের সাথে বসে দেশি খাবার খেতে অবশ্যই আমার খুবই ভালো লাগে। এখানকার বাংলাদেশি একই সাথে বিদেশি সব ধরনের তুরস্ক, ইউরোপ, আমেরিকা সব জায়গা থেকে মানুষজন আসে এবং ওভারঅল এই রেস্টুরেন্ট আসলে এখন বলা চলে বাংলাদেশি এবং বিদেশিদের একটা মিলনস্থল ইস্তাম্বুলে। তুরস্কে ৮ বছর আগে পড়তে আসেন হেলালি। উচ্চশিক্ষার পাশাপাশি এখানে শুরু করেন ব্যবসা। রেস্টুরেন্ট ছাড়াও কয়েক বছরে তার ব্যবসা প্রসারিত হয়েছে রিয়েল এস্টেট, আমদানি রপ্তানি ও স্বাস্থ্য খাতেও। ফরেনার কোনো বিজনেসের লাইসেন্স নিতে হলে মানে আপনাকে 5 জন টার্কিশ কে ওখানে কাজ করাতে হবে, এই ধরনের কিছু টেকনিক্যাল প্রবলেম আছে, কিন্তু কোম্পানি খোলা সহ এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করা এগুলো ইজি। কয়েক বছরে তুরস্কের সঙ্গে বাংলাদেশের বিনিয়োগ বাড়ছে, ফলে হিমায়িত খাবার, যন্ত্রাংশ, ইলেকট্রনিক্স সহ বিভিন্ন পণ্য আমদানি করে বাংলাদেশ। এর বিপরীতে পোশাকের পাশাপাশি পাট পণ্য, প্লাস্টিক, কৃষিজাত পণ্যের রপ্তানির সুযোগও আছে তুরস্কে। বাংলাদেশের সাথে রিসেন্টলি অনেক $1 বিলিয়ন, যেটা এখনকার রিপোর্ট, তো এটা $2 বিলিয়ন জন্য চেষ্টা করতেছে দুই দেশের দুই পক্ষই চেষ্টা করতেছে। সেক্ষেত্রে এখান থেকে অনেক কিছু বাংলাদেশে যাচ্ছে, বাংলাদেশ থেকে খুব বেশি কিছু আসে না যদিও, কিন্তু এটা আসবে, অনেক কিছু আসবে। গার্মেন্টস সেক্টরে অনেক কাজ আছে এখানে। এখন অনেক বাংলাদেশি তরুণ উদ্যোক্তা তুরস্কে ব্যবসা করছেন। এসব ব্যবসা প্রতিষ্ঠানে চাকরিও করেন কেউ কেউ। শারফুল আলম, ATN বাংলা, ইস্তাম্বুল, তুরস্ক। দ্বিতীয়বারের মতো করোনায় মৃত্যুহীন আরেকটি দিন পেল বাংলাদেশ। গত বছরের এপ্রিলের পর এই ভাইরাসের প্রথম মৃত্যুহীন দিন ছিল গত 20 নভেম্বর। এদিকে 21,496 জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 262 জন। শনাক্তের হার 1.22%। এ নিয়ে মোট শনাক্ত রোগীদের সংখ্যা 15,78,550। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। FTA বা মুক্ত বাণিজ্য চুক্তি শুধু ব্যবসা নয়, এর সাথে বিনিয়োগে দক্ষতা, প্রযুক্তিও বিনিময় হয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি জানান 2029 সালের পর বাংলাদেশ GSP+ সুবিধায় পণ্য রপ্তানি করবে। তখন চলমান অনেক সুযোগ কমে যাবে। তাই এখন থেকেই অগ্রাধিকার ভিত্তিক বাজার ব্যবসা নিয়ে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। রাজধানীতে BMCCI এর 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও FTA সুবিধা এবং চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশ ম্যালেরিয়া চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। বাংলাদেশ মালয়েশিয়া চেম্বারের সভাপতি রাকিউব মোহাম্মদ ফখরুর রকি, সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। বয়স্কদের বুস্টার ডোজ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। রাজধানীর একটি অভিজাত হোটেলে অন্ধদের নিয়ে একটি জরিপ প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এজন্য সুরক্ষা অ্যাপ আপডেট করা সহ অন্যান্য কার্যক্রম চলছে বলেও জানান মন্ত্রী। বুস্টার ডোজ দেওয়ার জন্য যে অ্যাপস আপডেট করতে লাগে, যে লিস্টিং করতে লাগে, সেই কাজগুলো চলছে। কাজগুলো অতি দ্রুত শেষ হয়ে যাবে আশা করি, তারপরে বুস্টার ডোজ শুরু হয়ে যাবে। আর খেলোয়াড়দের বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে, আমরা নিশ্চিত হলে পরে আপনাদের জানিয়ে দেব। দুর্যোগ মোকাবেলায় নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকার জন্য এ বছরের জাতিসংঘ জনসেবা পদক পেয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি CPP-তে। নারী স্বেচ্ছাসেবীদের অন্তর্ভুক্ত এবং ক্ষমতায়নের স্বীকৃতি হিসেবে SDG অর্জনে জেন্ডার রেসপন্সিভ সেবা ক্যাটাগরিতে জাতিসংঘ এই পদক দিয়েছে।
আগামী 13 ডিসেম্বর দুবাই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান ও সচিব মোহাম্মদ মহসিন এ পদক গ্রহণ করবেন। জনসেবায় সরকারি প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি এই পদক, যা এর আগে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয় পেয়েছিল। রাজশাহীতে ছাত্রলীগ নেতা শাহিন শাহ হত্যা মামলায় বিএনপি সমর্থক সাবেক এক ওয়ার্ড কাউন্সিলর সহ 9 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ ঘটনায় আরও 22 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক HM ইলিয়াস হোসেন এ রায় দেন। নিহত শাহিন শাহ রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র 2 ও 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রজব আলীর ছোট ভাই। 2013 সালের 28 আগস্ট দুপুরে প্রতিপক্ষের হামলা নিহত হন শাহিন শাহ। শিক্ষানবিশ আইনজীবী শাহিন শাহ রাজশাহী কোর্ট কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তাকে হত্যার ঘটনায় তার ভাই যুবলীগ নেতা নাহিদ আক্তার নাহান বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যারা দেশের অস্তিত্ব ও স্বাধীনতা মানে না, তারাই ভারতকে এখনো শত্রু মনে করে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোসাম্মেল হক। ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখা শুধু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে নয়, রাজনৈতিক কারণেও প্রয়োজন বলে মনে করেন তিনি। রাজধানীর সিডাব মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ ভারত সম্পর্কের 50 বছর উপলক্ষে মৈত্রী বন্ধনে সুবর্ণ সম্প্রীতি শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আমরা যারা মুক্তিযুদ্ধের জন্য গিয়েছিলাম, আমাদের ট্রেনিং এর ব্যবস্থা করেছিলেন, অস্ত্রের ব্যবস্থা করেছিলেন, থাকা খাওয়ার ব্যবস্থা করেছিলেন। ভারত সরকার যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, এটা কেবলমাত্র কৃতজ্ঞতা প্রকাশ করেই এটা শেষ হয় না। আমাদের এই স্বাধীনতার কথা শুনলেই, বঙ্গবন্ধুর অনুষ্ঠান শুনলে ওদের গায়ে আগুন জ্বলে। কারণ এই অপশক্তি এখনো বিভিন্ন ভাবে আমাদের দেশের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে আছে, এখনো তারা বহাল তবিয়তে আছে। এই ব্যাপারে আমাদের আরো সচেতন হতে হবে। নিরাপদ খাদ্য নিশ্চিতে খাদ্যকর্মী, গৃহিণী সহ সবাইকে প্রশিক্ষণের আওতায় আনার তাগিদ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা জানান। অনুষ্ঠানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বাড়াতে প্রকল্পের সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের সংস্থা জাইকাকে ধন্যবাদ জানান তিনি। ভেজাল খাদ্য বিক্রেতাদের প্রতিও কঠোর হুঁশিয়ারি জানান খাদ্যমন্ত্রী। এ সময় বাংলাদেশে নিযুক্ত জাপানে রাষ্ট্রদূত HE ইতো নাওকি, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার, খাদ্য সচিব ডক্টর মোসাম্মদ নাজমা নাহারা খানুম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরকার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। হাউস ওয়াইফদেরকেও ট্রেনিং দেওয়া প্রয়োজন উপজেলায়, তাদের মাধ্যমে গ্রামগঞ্জেও ট্রেনিং পাওয়া দরকার রয়েছে। উন্নত মানব সম্পদ তৈরি করা প্রয়োজন, আর এই উন্নত মানব সম্পদ তৈরি করতে হলে আমাদের নিরাপদ খাদ্যের প্রয়োজন, ব্যালেন্স ফুডের প্রয়োজন, এবং আমরা গড় আয়ু বৃদ্ধিরও যেমন প্রয়োজন আছে, এবং শক্তিশালী জাতি এবং সবল জাতি তৈরি করতে হলে সকল ক্ষেত্রে নিরাপদ খাদ্যের প্রয়োজন রয়েছে। ফরিদপুরে টানা 3 দিনের বৃষ্টিতে কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। নষ্ট হয়ে গেছে ধান, পেঁয়াজ ও সরিষা সহ প্রায় 20,000 হেক্টর জমির ফসল। হঠাৎ করে প্রাকৃতিক এই দুর্যোগের কারণে বেশিরভাগ ফসল নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা জেলার কৃষকরা। তারা জানান, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সৃষ্ট নিম্নচাপের কারণে টানা বৃষ্টিতে ধান, পেঁয়াজ, ধনিয়া ও সরিষা সহ রবি ফসলের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছেন ধান ও পেঁয়াজ চাষিরা। এসব জমির ফসল কিছুদিন পরে ঘরে তোলার কথা থাকলেও বৃষ্টিতে তা একেবারে নষ্ট হয়। চরম আর্থিক ক্ষতির মুখে কৃষকরা। তবে এই ক্ষতি পুষিয়ে নিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। তলাই গেছে, এগুলো আর কিছু ভালো থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। 35 থেকে 40 মণ ধান আমার মায়ের হয়ে গেছে, হয়তো এখন আমার যে সংসারটা কিভাবে চলবে একমাত্র আল্লাহ জানে। সরকার থেকে এদের এই সব কৃষকের পুনর্বাসনের জন্য যদি কোনো কর্মসূচি গ্রহণ করা হয়, আমরা চেষ্টা করব সরকারের ক্যাপাসিটির মধ্যে আমরা কৃষকদেরকে সহযোগিতা করব।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ সাইমা ওয়াজেদের জন্মদিন আজ। 1972 সালের 9 ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন। তিনি বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে। বিশ্বজুড়ে অটিস্টিক শিশুদের অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। 2013 সালের জুন থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্যের উপর বিশেষজ্ঞ প্যানেলের একজন সদস্য হিসেবে কাজ করছেন সাইমা ওয়াজেদ। 2014 সালের সেপ্টেম্বরে জনস্বাস্থ্য বিষয়ে তাকে হু এক্সিলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 2008 সাল থেকে শিশুদের অটিজম ও স্নায়বিক জটিলতা নিয়ে কাজ করছেন সাইমা ওয়াজেদ। দেশের তথ্য প্রযুক্তি খাত এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ডিজিটাল বাংলাদেশ দিবস 2021 উপলক্ষে রাজধানীর আগরগাঁওয়ের কম্পিউটার কাউন্সিলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। এ সময় এ বছরের ডিজিটাল বাংলাদেশ দিবসের লোগো উন্মোচন করেন প্রতিমন্ত্রী। আগামী 12 ডিসেম্বর এই দিবস পালন করা হবে। এই উপলক্ষে তথ্য প্রযুক্তি খাতে অবদানের স্বীকৃতি হিসেবে 24 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। প্রায় 5 ঘন্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় জুটের গুদামে লাগা আগুন। ফায়ার সার্ভিস জানায় ভোর 5:15টার দিকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে যা 4টি গুদামে ছড়িয়ে পড়ে। এ সময় সেখানে রাখা বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আশপাশের পানির কোনো উৎস না থাকায় আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের। অগ্নিকাণ্ডের কারণ এখনই নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ক্লাব। উডসাইডের একটি মিলনায়তনে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এ সময় বক্তারা বলেন, 71-এর পরাজিত শক্তি অতীতেও অনেকবার মাথাচাড়া দিয়েছে। এই অপশক্তি দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন তারা। সবশেষ ছিল বিজয়ের গান পরিবেশনা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চলতি অর্থ বছরের নভেম্বর পর্যন্ত মোট রাজস্ব আহরণ হয়েছে 1,267 কোটি টাকা। এর মধ্যে ভ্যাট বা মূসক থেকে এসেছে 1,28,000 কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম বলেন, মোট রাজস্ব আয়ের 38% আসে ভ্যাট থেকে। এছাড়াও আয়কর থেকে 1,06,000 ও কাস্টমস থেকে 96,000 কোটি টাকা রাজস্ব আয় হয়েছে বলেও জানান তিনি। কর ফাঁকি এখনও সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান। 1,267 কোটি টাকা আমাদের নভেম্বর পর্যন্ত এই অর্থ বছরে আয় হয়েছে। গত অর্থ বছরের নভেম্বরে ছিল 87,194 কোটি টাকা। গত বছরের রাজস্ব আহরণের সাথে এই বছরে আমাদের প্রবৃদ্ধি হয়েছে 15%। এই প্রবৃদ্ধির ভিতরে আমাদের আমদানি পর্যায়ে 22% প্রবৃদ্ধি, আমাদের আয়কর ভ্রমণ কর এটিতে 14% এবং আমাদের স্থানীয় পর্যায়ে মূসকে 9%। এবারে আন্তর্জাতিক সংবাদ। তামিলনাড়ুতে ভারতীয় সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতকে বহনকারী দুর্ঘটনা কবলিত রাশিয়ার তৈরি MI-17 V5 সিরিজের হেলিকপ্টারে ব্ল্যাক বক্স পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাস্থল থেকে একটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্ল্যাক বক্সটি পরীক্ষা করে দুর্ঘটনার আগ মুহূর্তে কি ঘটেছিল এবং কেন হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে এর কারণ দ্রুত জানা যাবে বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনী। এর আগে বুধবার ভারতীয় সেনা সর্বাধিনায়ক ও তার স্ত্রী সহ 14 জনকে নিয়ে তামিলনাড়ুর নীলগিরিতে বিধ্বস্ত হয় এই সামরিক হেলিকপ্টারটি।
এ ঘটনায় 13 জন মারা গেলেও একজন হাসপাতালে কোমায় রয়েছেন। এদিকে সন্ধ্যায় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে বিপিন রাওয়াত সহ 3 নিহতদের মরদেহ দিল্লিতে পৌঁছার কথা রয়েছে। পালাম বিমানবন্দরে নিহতদের শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামরিক মর্যাদায় সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত তার স্ত্রী সহ নিহত সেনা কর্মকর্তাদের সমাহিত করা হবে আগামীকাল। জার্মানিতে 16 বছর পর নতুন চ্যান্সেলর হলেন সামাজিক গণতন্ত্রী দলের নেতা ওলাফ স্কলজ। এর মাধ্যমে অবসান হল অ্যালেঙ্গা মার্কেল যুগের। বার্লিনের পার্লামেন্ট ভবন বুন্ডেসটাগে 736 জন সাংসদের মধ্যে 707 জন ভোট দেন। এতে ওলাফ পান 395 ভোট। নবম চ্যান্সেলর নির্বাচিত হতে তার প্রয়োজন ছিল 369 ভোট। বুধবার পার্লামেন্ট অধিবেশন চ্যান্সেলর নির্বাচন সম্পন্ন হয়। 1.5 ঘন্টার অধিবেশন শেষে নবনির্বাচিত চ্যান্সেলর ওলাফ স্কলজ বেলভিউ প্যালেসে জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ারের সাথে দেখা করেন। সেখানে নতুন চ্যান্সেলর হিসেবে তার নির্বাচিত হওয়া ও নতুন সরকারের 16 জন মন্ত্রী নিয়োগে প্রেসিডেন্টের সম্মতি নেন তিনি। এরপর বিকেলেই মন্ত্রীরা শপথ নেন। কক্সবাজারের উখিয়ার সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ে 4 শিক্ষার্থীকে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। বর্তমানে অপহৃত শিক্ষার্থীদের স্বজনদের কাছ থেকে 20 লাখ টাকা মুক্তিপণ দাবি করছে চক্রটি। অপহৃতরা হল রামু উপজেলার খুনিয়াপালগের পেচার দ্বীপের মংলা পাড়ার মোহাম্মদ কায়সার, মিজানুর রহমান নয়ন, জাহিদুল ইসলাম ও মিজানুর রহমান। এর মধ্যে জাহিদুল সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র, বাকিরা 8ম শ্রেণীর শিক্ষার্থী। অপহৃতদের স্বজনরা জানান, গত 7 ডিসেম্বর পেচার দ্বীপের একটি কটেজের কর্মচারী জাহাঙ্গীর আলম ও ইব্রাহিম তাদেরকে সেন্ট মার্টিন বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে টেকনাফের হোয়াইংয়ের নিয়ে যায়। এরপর অপরিচিত নম্বর থেকে ফোন করে মুক্তিপণের টাকা না পেলে লাশ ফেরত পাঠানোর হুমকি দেওয়া হয়। সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু করেছে রামু ও টেকনাফ থানা পুলিশ। দেশব্যাপী হিরো বাইক মেলা অফারের আওতায় নিটল টাটা গ্রুপের মোটরসাইকেল কিনে প্রাইভেট কার জিতলেন খুলনার ওসমান গনি। স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে হিরো বাইক মেলার 5ম সপ্তাহের পুরস্কার বিজয়ী BM ওসমান গনির হাতে টাটা ইন্ডিগো গাড়ির চাবি তুলে দেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান ও FBCCI এর সাবেক সভাপতি আব্দুল মাতলুব আহমদ। এ সময় লটারির মাধ্যমে 6ষ্ঠ বিজয়ীকে নির্বাচিত করা হলেও তার নাম জানানো হয়নি। HMCL নিলয় বাংলাদেশ লিমিটেডের CEO নগেন্দ্র দ্বিবেদী এবং নিলয় মোটরস লিমিটেডের CMO আবু আসলাম অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। শেয়ার বাজার নিয়ে 2 নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেয়ার বাজার নিয়ে বাংলাদেশ ব্যাংক এবং BSECর মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, বারবার বৈঠক করেও তা নিরসন হচ্ছে না। 2 সংস্থার এই দ্বন্দ্ব নিরসন না হওয়ায় অস্থির হয়ে উঠছে পুঁজিবাজার, আতঙ্কিত বিনিয়োগকারীরাও। এই অবস্থায় 2 সংস্থার মধ্যে শীঘ্রই বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ও BSEC চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়তুল্লাহ ইসলাম থাকবেন বলে জানা গেছে। এবারে পার্টেক্স খেলার খবর। অসুস্থ ও অসচ্ছল ক্রীড়াবিদদের সহায়তা ফাউন্ডেশন গঠন করে 10 কোটি টাকা দেওয়া হয়েছে। আরও 20 কোটি টাকা দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড ক্লাব অনূর্ধ্ব 17 ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিজয়ী জাতি হিসেবে তরুণরাই বাংলাদেশকে বিশ্বে এগিয়ে নিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা তার।
টুর্নামেন্টে ট্রাইব্রেকারে রাজশাহীকে হারিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড ক্লাব শিরোপা জিতে নেন সিলেট বিভাগ। আর বঙ্গমাতা গোল্ড ক্লাবে ময়মনসিংহকে 1 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রংপুর বিভাগ। আরও জানাচ্ছেন পরাগ আরমান। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। তৃণমূল থেকে প্রতিভা তুলে আনতে জাতির পিতা বঙ্গবন্ধুর নামে তৃতীয়বারের মতো আয়োজন করা হয় এই অনূর্ধ্ব 17 ফুটবল টুর্নামেন্ট। আর দ্বিতীয়বারের মতো বঙ্গমাতার নামে এই আয়োজন। টুর্নামেন্ট সেরা দলগুলোর লড়াই দেখার জন্য কমলাপুর স্টেডিয়ামে দর্শকেরও কমতি ছিল না। ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি এবারের ফাইনালকে করে আরও প্রাণবন্ত। শেষ পর্যন্ত বালক বিভাগে শিরোপা উল্লাসে মেতে ওঠে সিলেট বিভাগ, আর মেয়ে বিভাগে চ্যাম্পিয়ন হয় রংপুর। খেলা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে খেলাধুলার প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আগ্রহের কথা উল্লেখ করে জানান অসুস্থ ও অসচ্ছল ক্রীড়াবিদদের সাহায্যে গঠিত ফাউন্ডেশনে নেয়া বিভিন্ন উদ্যোগের কথা। কোনো ক্রীড়াবিদ যদি খেলতে যেয়ে অনেক সময় অসুস্থ হয়ে পড়ে, অনেক সময় আঘাতপ্রাপ্ত হয়, তাদের চিকিৎসা লাগে, বা যখন একটু বয়স হয়ে যায় তখন আর খেলতে পারে না, তখন তাদের খুব কষ্ট হয়। কাজেই এই কষ্টটা দূর করবার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ক্রীড়াসেবীদের, অসচ্ছল অসুস্থ ক্রীড়াসেবীদের সহায়তায় বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনকে পূর্বে 10 কোটি আর সামনে আমি আরও 20 কোটি, এই 30 কোটি টাকা মোট আমরা দিচ্ছি। একটা সিড মানি হিসেবে থাকবে, যেটা এই যে কোনো দুঃসময় কাজে লাগে। দেশের ক্রীড়াঙ্গনে বঙ্গবন্ধু পরিবারের অবদানের কথা উল্লেখ করে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, এই টুর্নামেন্ট থেকে বাছাই করা খেলোয়াড়দের বিকেএসপিতে 3 মাসের প্রশিক্ষণ দেয়া হবে। এই টুর্নামেন্ট সমূহ থেকে প্রতিভাবান 40 জন বালক ও 40 জন বালিকা খেলোয়াড়দের নিয়ে বিকেএসপিতে 3 মাসে নিবিড় প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করা হবে। তাদের মধ্য থেকে সেরা 11 জন বালক খেলোয়াড়কে ব্রাজিলে এবং সেরা 11 জন বালিকা খেলোয়াড়কে ইউরোপে 1 মাসের উচ্চতর প্রশিক্ষণের জন্য প্রেরণ করা হবে। সবশেষে ক্রীড়াঙ্গনে আগ্রহ ও সাহায্য সহযোগিতা অব্যাহত রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মাননীয় যুব পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। মার্শাল ক্লাব কাপ টার্গেট বল টুর্নামেন্টের পুরুষ বিভাগে রাজধানী স্পোর্টিং ক্লাব এবং নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ফিরোজ স্মৃতি সংসদ। পল্টনের হ্যান্ডবল স্টেডিয়ামে 3 দিনের এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগের খেলায় রাজধানী স্পোর্টিং ক্লাব পরাজিত করে জহিরুল স্পোর্টস একাডেমিকে। আর মেয়েদের ফাইনালে ফিরোজ স্মৃতি সংসদ হারায় সাভার কমিউনিটি স্পোর্ট ক্লাবকে। ফাইনাল শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন। এ সময় উপস্থিত ছিলেন টার্গেট বল অ্যাসোসিয়েশনের সহসভাপতি BM শহীদুজ্জামান এবং সাধারণ সম্পাদক দিন ইসলাম সহ অন্যান্যরা। 11 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে প্রকৌশলী MA জব্বার স্মৃতি টেনিস প্রতিযোগিতার 18তম আসর। এবারের আসরে 12টি ইভেন্টে বিভিন্ন ক্লাব ও টেনিস কমপ্লেক্সে প্রায় 500 টেনিস খেলোয়াড় অংশ নেবেন। 13 লাখ টাকা বাজেটের এই প্রতিযোগিতার প্রাইজ মানি 2 লাখ টাকা। ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় ERC টেনিস মাঠে 4 দিনের এই টুর্নামেন্ট চলবে 17 ডিসেম্বর পর্যন্ত। রমনা টেনিস কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের নির্বাহী পরিচালক কাজী ইয়ামিনুর রশিদ তুর্য। এ সময় টুর্নামেন্ট কোঅর্ডিনেটর প্রকৌশলী সিরাজ মিনহাজ এবং রাজুকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী আব্দুর রহমান উপস্থিত ছিলেন। শেষ করার আগে BRB কেবল সংবাদ শিরোনাম আরও একবার। ভোগ নয়, নারীদের সহযোদ্ধা হিসেবে দেখার আহ্বান প্রধানমন্ত্রী। বিশিষ্ট 5 নারী পেলেন বেগম রোকেয়া পদক। শুল্ক ফাঁকির অভিযোগে বিএনপির MP হারুনের সাজা হাইকোর্টে বহাল। সংসদ সদস্য পদ নিয়ে বিতর্ক। দুর্নীতি দূর করতে দুদককে শুদ্ধ অভিযান চালানোর নির্দেশ রাষ্ট্রপতির। শাস্তি নিশ্চিত করতে বললেন প্রধান বিচারপতি। খুলনায় আবাসিক হোটেলে মেয়ের সামনে মাকে ধর্ষণের প্রমাণ মিলেছে। অভিযুক্ত SI জাহাঙ্গীর বরখাস্ত।
এবং তুরস্কের সাথে বাংলাদেশের বাণিজ্য বাড়ছে, বিনিয়োগে আগ্রহী প্রবাসী ব্যবসায়ীরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাই।